ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে দেশ নতুন পথে চলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। গুম খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে মন্তব্য করে তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা। সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় শুধুমাত্র বিএনপিরই 1.5 লক্ষেরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লক্ষেরও বেশি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল, যার বোঝা প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মীকে বই বেড়াতে হয়েছে। এর ভেতরে লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে, স্বজন হারা থাকতে হয়েছে, স্বজন থেকে দূরে থাকতে হয়েছে। ইসলামী আন্দোলনের সাথে জোটের বিষয়ে জামাত এখনো আশাবাদী বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে মগবাজারে সাংবাদিকদের এসব কথা বলেন এহসান মাহবুব। এর আগে সকালে সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট বর্জনের সিদ্ধান্ত এবং পরবর্তী করণীয় ঠিক করতে এক জরুরি বৈঠকে বসে জামাত ইসলামী। পরে তিনি সাংবাদিকদের জানান, জামাত ইসলামী এখনো এক বক্স নীতিতে বিশ্বাসী, তাই জোটের বিষয়েও তারা আশাবাদী। 22 জানুয়ারি থেকে সারা দেশে দলটির নির্বাচনী প্রচার শুরু হবে বলেও জানান তিনি। 22 তারিখ থেকে যে দেশব্যাপী সফরটা আরম্ভ হবে নেতৃবৃন্দের, সে বিষয়ে আমরা গতকালকে বলেছি যে 22 তারিখ ঢাকা মহানগরে সময় দেবেন আমাদের নেতৃবৃন্দ, নির্বাচনী কার্যক্রম আরম্ভ করবেন। 23 এবং 24 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গ সফর করবেন, তার একটা খসড়া আমরা এখানে দিয়েছি। 10 দলের যে স্টিয়ারিং কমিটি, তারা এই সমস্ত বিষয়ে প্রস্তাবনা রেডি করে শীর্ষ নেতৃবৃন্দকে এটা তারা অবগত করবেন, তারপরে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। সাংবাদিকদের ঐক্যের ডাক দিয়ে রাজধানীতে হয়ে গেল গণমাধ্যম সম্মেলন 2026। মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সাম্প্রতিক সংঘটিত হামলা ও মব ভায়োলেন্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতারা। এই সময় সাংবাদিক নুরুল কবির বলেন, গণমাধ্যমের ওপর হামলা ক্ষোভের প্রকাশ নয়, মধ্যযুগীয় বর্বরতা। আর ঐক্য, সমঝোতা ও সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মতিউর রহমান। একই সঙ্গে স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণের দাবিতে সম্মেলন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। এক একজনের এক একটা রাজনীতি। গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে। যারা সংবাদপত্রে বিনিয়োগ করেন আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আপনি অন্য ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ করেন সেই মানসিকতা নিয়ে আপনি যদি গণমাধ্যমে বিনিয়োগ করেন, তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না। এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা বললাম, এখান থেকেও আমরা পরিত্রাণ পেতে পারি যদি আমরা সবাই মিলে একটা আমাদের নিজেদের কি করণীয়, কি করা উচিত সেরকম যদি একটা নীতিমালা বা করতে পারি আমরা। নীরব এলাকায় হর্নের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং পুলিশের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান। শনিবার পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে মোটর শোভাযাত্রা শুরুতে এই কথা বলেন তিনি। বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে হর্ন বাজানো কমিয়ে আনতে হবে, পাশাপাশি আতশবাজি ফুটানোর জন্য একটি নির্ধারিত স্থান করা হবে। উপদেষ্টা বলেন, শুধুমাত্র আইন নয়, নিজেদেরও সচেতন হতে হবে। শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট, কারণ বাজার, সার্ক, ফোয়ারা ঘুরে বিজয় সরণি হয়ে পরিবেশ অধিদপ্তর আগারগাঁও যেয়ে শেষ হয়।
শব্দ দূষণের দিকে আমাদের দুইটা দিকে আমরা মনোনিবেশ করছি। একটা হচ্ছে হর্ন, একটা হচ্ছে আতশবাজি। হর্নে আবারও অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে যার যার গণমাধ্যমে এটাকে দায়িত্ব মনে করে প্রচার করবেন। দ্বিতীয় হচ্ছে নিজের গাড়িতে হর্ন বাজানো বন্ধ করবেন। অভ্যাসটা পরিবর্তন করতে হবে। দুইটা জিনিস জরুরি, একটা হচ্ছে অভ্যাস পরিবর্তন করা, একটা হচ্ছে আইনের প্রয়োগ করা। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, শুক্রবার রাতে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দ্রুত দোষীর গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইন্টার্ন চিকিৎসক ছাড়া মিড লেভেল সহ অন্যান্য ডাক্তাররা সেবা দিচ্ছে। চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয় সেজন্য সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজান আক্তার, যুক্ত হচ্ছি তার সাথে। ফারজান, আজকের শুনানি সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? রয়্যাল অষ্টম দিনের মতো ইসিতে আপিল শুনানি চলছে এবং আমরা কিন্তু জানি যে 723 জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিল রিটার্নিং অফিসার এবং তার বিপরীতে 645টি আবেদন পড়েছিল এবং যার মধ্যে কিন্তু আমরা দেখেছি 32টি আবেদন হচ্ছে মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে, অর্থাৎ 32টি আবেদন পড়েছে প্রার্থীদের যাতে প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়। এবং আজ আমরা যেমনটি দেখছি যে এই যে বৈধতা চ্যালেঞ্জ করে যে আপিল, সেগুলোর শুনানি আজ হচ্ছে। এবং এই কয়দিন আমরা যেমনটি দেখেছিলাম বিগত 7 দিন যে এই সময়ে এসে আসলে 50টির মতো শুনানি শেষ হয়ে গেলেও আজ কিন্তু সেটি ধীরগতিতে কিন্তু শুনানি চলছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 30টির মতো শুনানি হয়েছে এবং বেশিরভাগই দ্বৈত নাগরিকত্ব। এবং এক্ষেত্রে আমরা শুনানিতে যেমনটি দেখলাম যে যাদের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আছে তারা তাদের আইনজীবী নিয়ে এসেছে, তাদের পক্ষে যুক্তি প্রমাণ দিচ্ছে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশনও কিন্তু যথেষ্ট যুক্তি প্রমাণ চাচ্ছে। যারা এখন পর্যন্ত যুক্তি প্রমাণ দেখাতে পারেননি তাদের কিন্তু পেন্ডিংয়ে রাখা হয়েছে, অর্থাৎ তাদের শুনানি পরবর্তীতে আবার করা হবে এবং পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে। এবং শুনানিতে এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যখন কথা হচ্ছিল তখন হাসনাত আবদুল্লাহর আইনজীবী এবং ফেনী 3 আসনের আব্দুল আওয়াল মিন্টুর আইনজীবীদের মধ্যে এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কথা কাটাকাটি হট্টগোলের মতো ঘটনা হয় এবং এই বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেছেন এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং হাসনাত আবদুল্লাহ যে আসন রয়েছে কুমিল্লা 4 আসন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মুন্সি, দুজনেরই কিন্তু আপিল শুনানি দুপুরের পর এই এখন যে ব্রেক হবে তারপর শুরু হবে এবং দুজনেই কিন্তু আমরা জানি দুজনের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিল। দুটি শুনানি আজ দুপুরের পর অনুষ্ঠিত হবে এবং আমরা যে বিষয়টি দেখেছি বিগত সময়ে স্বতন্ত্র প্রার্থীদের 100% ভোটের সেই স্বাক্ষরের অভাবে নির্বাচন কমিশন আটকে দিয়েছিল। আজ কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি কম দেখছি এবং আজ দলীয় প্রার্থীরা আসছেন এবং বেশিরভাগই ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। এবং আমরা কিন্তু দেখছি নির্বাচন কমিশন এই দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির বিষয়ে কিন্তু কঠোর অবস্থান নিচ্ছে এবং নির্বাচন কমিশন যথোযুক্ত প্রমাণ না পেলে কিন্তু তাদেরকে আটকে দিচ্ছেন এবং তাদের শুনানি পরবর্তীতে আজ দুপুরের পর বা আগামীকাল নির্ধারণ করছে রয়্যাল। ফারজান আক্তার, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফারজান আক্তার যুক্ত ছিলেন। নির্বাচন কমিশনের সামনে থেকে জানছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে অষ্টম দিনের মতো আপিল শুনানি চলছে নির্বাচন কমিশনে, সেই বিষয়ে সর্বশেষ তথ্য। নারী পুরুষের সমান অধিকার, নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মর্যাদাপূর্ণ জীবন, এই প্রত্যাশা নিয়েই এবারে নির্বাচনে নিজেদের মতামত তুলে ধরছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। নতুন ভোটার থেকে শুরু করে গৃহিণী, শ্রমিক, উদ্যোক্তা ও জনপ্রতিনিধি সহ সবাই চান বৈষম্যহীন সমাজ গড়ার নেতৃত্ব। তানভীর হাসান তানুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন নানা বৈষম্য, নিরাপত্তাহীনতা আর প্রতিশ্রুতির রাজনীতির সাক্ষী হয়েছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। এবার নির্বাচনের পরিবেশ তুলনামূলক ভালো হওয়ায় ভোট দিতে আগ্রহী তারা। তবে তারা চান বাস্তবায়নযোগ্য অঙ্গীকার ও নারী বান্ধব নেতৃত্ব। ভালো ডিসিশন বা ভালো একটা ভোট দিয়ে ভালো একজন ব্যক্তিকে বাইর করতে পারবো
যে ব্যক্তি সারা বাংলাদেশের সব ধরনের মানুষের পাশে থাকবে। পরিস্থিতি অনুকূলে থাকলে এবার ভোট দিতে চান নতুন ভোটাররাও। যে আনন্দের উৎসবের সাথে আমরা এই প্রথম ভোট ভোটটা দিব, যাতে আমাদের ঠাকুরগাঁ অনেকটাই উন্নত হয়। শুধু ভোটাধিকার নয়, নিরাপত্তা ও ন্যায় বিচারকেও নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হিসেবে দেখছেন সাধারণ নারীরা। আমরা এমন একটা সরকার চাই যাতে আমাদের নারী পুরুষ উভয় সমান সমান অধিকার দেয়। আর নারী উদ্যোক্তারা চান সব বাধা সামনে এগিয়ে যেতে। বিভিন্ন সংগঠন থেকে প্রণোদনা আর দেয়, তারপর হচ্ছে আপনার অনুদান, হ্যাঁ, এগুলা হলে আমাদের জন্য সুবিধা হয়। সমাজে আমরা চলাফেরা করার মতন আমাদের পথ থাকে, আমাদের ইনকাম সোর্স থাকে, ছেলে মেয়ে নিয়ে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। মানবাধিকার ও সংস্কৃতি কর্মীরা মনে করেন নারীর অধিকার কেবল একটি শ্রেণীর বিষয় নয়, এটি সার্বজনীন মানবাধিকার। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং নারীর প্রতি যে বৈষম্য সেটি দূর হবে। সেই নারী হবে শহুরে কিংবা প্রান্তিক, অথবা সেই নারী হোক শিক্ষিত কিংবা অশিক্ষিত, সেই নারী হোক শ্রমজীবী কিংবা গৃহিণী, যে সকল প্রকারের নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। নারীর অধিকার আর সমতার প্রশ্ন এখন আর শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না ঠাকুরগাঁওয়ের নারীরা। মনিরা কাজরি, ৭১। মালয়েশিয়ায় পলাতক সন্ত্রাসী দিলীপ ওরফে দাদা বিনাশের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। বিদেশে বসেই হত্যার পরিকল্পনা করেন তিনি। ১৫ লাখ টাকায় ভাড়া করেন খুনি। ৭১ অনুসন্ধান ও গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে এই তথ্য। কিন্তু কেন মুসাব্বিরকে হত্যা করল দাদা বিনাশ, সেই উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ। গত ৭ জানুয়ারি রাতে কারওয়ানবাজার সুপারস্টার হোটেলের গলিতে ওত পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। এ সময় তার সাথে থাকা মাসুদও গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় মুসাব্বিরের স্ত্রী সুমাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মুসাব্বিরকে গুলি করে হত্যার পর প্রশ্ন উঠেছে, কারা কেন মুসাব্বিরকে দুনিয়া থেকে সরিয়ে দিল? হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। হত্যা মামলায় এখন পর্যন্ত শুটার জিন্নাত সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর শুটার জিন্নাত হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অন্য ৩ আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। মামলাটা তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা যেহেতু তাদের একজন ইতিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বাকিরাও আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। আমরা সার্বিক সবকিছু দিক বিবেচনা করে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় পর্যালোচনা করে আমাদের তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। গোয়েন্দাদের তদন্ত ও ৭১ অনুসন্ধানে জানা গেছে, মুসাব্বিরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ১৫ লাখ টাকায় খুনি ভাড়া করা হয়। হত্যার আগে পরে লেনদেন হয় ১,৬০,০০০ টাকা। মালয়েশিয়ায় বসে হত্যার মিশন বাস্তবায়ন করেন দিলীপ ওরফে দাদা বিনাশ। খোঁজ নিয়ে জানা যায়, মহখালী এলাকায় বেড়ে ওঠা দাদা বিনাশ বহু বছর ধরে মালয়েশিয়ায় বসে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন। শুটার জিন্নাতের জবানবন্দিতেও এমনটা উঠে এসেছে। আমাদের তদন্তের মূল উদ্দেশ্য থাকবে এটাই, এই ঘটনার পিছনে আসলে অন্য কারো হাত রয়েছে কিনা বা এটা প্রকৃত রহস্যটা কি সেটা উদ্ঘাটন করা, সে লোকে আমরা কাজ করছি। কি কারণে মুসাব্বিরকে হত্যা করল দাদা বিনাশ? জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর কারওয়ানবাজার ও বসুন্ধরা সিটির আশপাশের ফুটপাতের একক নিয়ন্ত্রণ ছিল মুসাব্বিরের। এদিকে কোন পর্যন্ত মুসাব্বিরের ইয়েতে ছিল? কন্ট্রোল থানার ভিতরে যে এরিয়াটুক পুরোটাই এই রাস্তাটা হলো কমিশনার ওইটা আছে। অনুসন্ধানে জানা যায়, এসব এলাকা থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা ওঠে, যার দিকে নজর পড়ে দাদা বিনাশের। কয়েক দফা ফোন করে বসুন্ধরা সিটির সামনের এই ফুটপাত ছেড়ে দিতে বলেছিল দাদা বিনাশ, কিন্তু তাতে রাজি হয়নি মুসাব্বির। এতে ক্ষুব্ধ হয়ে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর এই ফুটপাতে হামলা করে দাদা বিনাশের লোকজন। এ সময় দোকান ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়। এনএমআর ছিল 3টা বোম একলগে, ডিমের দোকানে এমনি উড়া হালাই দিছে, টিকিট ব্যস্ত এই গ্লাসের গাড়ি, ওই গাড়ির সাবাড়ি দিয়ে কোপ দিয়া গাড়ি একদম আলাদা করে দিয়েছে। আসন্ন হঠাৎ করে কটল মটল মারা চলে গেল। কার লোক এটা? কোন গ্রুপ? ওরা তো তখন নাম দিছিল দিলীপ দাদা। দিলীপ দাদা? দিলীপ দাদা ছিল আগে, বোম মারছিল। মানে কবে? এই যে এই দোকানে বোম মারছিল দিলীপ দাদা। এর আগে ফার্স্টে এরা ৫-৬ জন লোক আইছিল সর্বপ্রথম ককটেল মারানোর আগে।
আয়া মানে একটা নাম্বার দেওয়া গেছে কেউ যদি চান্দা মান্দা নেয় আমাদেরকে ফোন দিবা। আচ্ছা, আমরা এটা ইয়া দেখবো। ও কার নাম্বার এটা? এটা দাদার নাম্বার, দিলীপ দাদা। দাদারে কল দিবা, দাদা এটা দেখবো বিষয়। এই হামলার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। বসুন্ধরা সিটির সামনের এই ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে গত 2024 সালের ডিসেম্বর মাসে এখানে হামলা চালিয়েছিল দাদা বিনাশের লোকজন। এখানে ফোটানো হয়েছিল একাধিক ককটেল, গুলি করা হয়েছিল কয়েক রাউন্ড এবং ককটেল ফোটানোর ফলে এখানে আগুন ধরে গিয়েছিল, যা এই চৌকিতে এখনও সেই আগুনের ক্ষত স্পষ্ট। আপনি যে ওপেন থ্রেট দিলেন যে আপনি এখানে দোকান বসতে দিবেন না, দোকান বসলে সবার ক্ষতি হবে, হুমকি দিচ্ছেন, এখন আপনার পরিচয়টা দেন, আপনি মূলত কে? হামলার পর দাদা বিনাশের লোকদের দেয়া বিদেশি মোবাইল নম্বরে ফোন করেন ব্যবসায়ীরা। এ সময় কয়েকজন সংবাদকর্মীও উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। মোবাইলের অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলতে শোনা যায়, আমি আন্ডারওয়ার্ল্ডের দাদা। আপনি কি স্বীকার করছেন যে এখানে হামলা আপনি চালিয়েছেন, আপনার নেতৃত্বে হয়েছে? হ্যাঁ আমি করছি, আমি স্বীকার করছি, আমি করছি। দাদা আমি। খোঁজ নিয়ে জানা যায় উনি দিলীপ ওরফে দাদা বিনাশ। এই ঘটনার প্রায় 1 বছর পর গত 7 জানুয়ারি গুলি করে হত্যা করা হয় মুসাব্বিরকে। এতেও বসে নেই দাদা বিনাশ। জি আসসালামু আলাইকুম। মিলন কি অবস্থা? জি কে বলছেন? এখন মুসাব্বিরের ঘনিষ্ঠজনদের ফোন করে হুমকি দিচ্ছেন, যার অডিও রেকর্ড 71-এর হাতে এসেছে। কোন দাদা? মিলন না? জি আমি আব্দুল মজিদ মিলন। তুই আব্দুল মজিদ মিলন, আমি বিনাশ দাদা। দাদা চিনছস? না দাদা আপনার নাম শুনছি, আমি চিনি নাই। তুই ভাবছিস আমি ফাঁদি কোনটা? আন্ডারওয়ার্ল্ডের সব সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সকলের। আশিক মাহমুদ, 71, ঢাকা। ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় বিএনপি সমর্থক নজরুল ইসলামের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা উপজেলা। হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। শোকের মাতম চলছে নজরুল ইসলামের বাড়িতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন হয়। অনুষ্ঠান শেষে ফেরার পথে হামলার শিকার হন নজরুল সহ আরও কয়েকজন। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলকে সমর্থন করার কারণেই এই হামলা হয়েছে। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার 6টা সন্তান, সবাই মারছে। এলাকার লোকজন জানান, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নজরুলের এমন মৃত্যুতে তারা ক্ষুব্ধ। সামনে নির্বাচন, এমপিও নির্বাচনে আমার বাবা স্বতন্ত্র প্রার্থীর আর কি একজন কর্মী। রাজনৈতিক বিষয়ে আমার চাচা গেছিল এরশাদ বাজারে অফিস উদ্বোধন করার জন্য। দ্বন্দ্ব নিয়ে এই নিয়ে মানে তারা দুই পক্ষ জড়াই গেছে। সালমান ওমর রুবেল প্রিন্স জড়াই যাওয়ার পরে মনে করেন ঘটনাস্থলে নজরুল ইসলাম মারা গেছে। ফরহাদের নেতৃত্বে চালাফালা আমার বাইরে হত্যা করছে, আমি সূক্ষ্ম বিচার চাই। ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ও বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে একটি অফিস উদ্বোধন শেষে ফেরার পথে আমার একজন কর্মী নজরুল ইসলামকে তারা অতর্কিত হামলা করে এবং ছুরিকাঘাত করে। এই ঘটনার মানে খুবই নিন্দনীয় এবং এটা যারাই ঘটেছে এর বিচার হতে হবে। পুলিশ নজরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। এই ঘটনায় বাকি যে সমস্ত আসামি ছিল তাদের নাম ঠিকানা আমরা সংগ্রহ করেছি। গ্রেপ্তারের জন্য আমাদের ডিবি পুলিশ, আমাদের থানা পুলিশ, আমাদের পুলিশের বিভিন্ন ইউনিটের লোকজন কাজ করছে। শুক্রবার রাতে বিএনপির সমর্থক নজরুল হত্যার পর থেকে এলাকায় গ্রেপ্তার আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকার লোকজন বলছে, পুরো বিষয়টি মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের প্রভাব। হাসান আহমেদ, 71।
এদিকে রাজবাড়ীতে গাড়ি চাপা দিয়ে পাম্প শ্রমিক হত্যায় মামলা হয়েছে। হত্যার দায়ে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার ড্রাইভার কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তাদের জেল হাজতে পাঠিয়েছে আদালত। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, শুক্রবার খুব ভোরে গোয়ালন্দ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে চলে যাচ্ছিল জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন। এ সময় টাকার জন্য রিপন সাহা নামে এক শ্রমিককে দৌড়ে মহাসড়কে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর রিপনের মরদেহ পাওয়া যায় রাস্তার পাশে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন সুজন গাড়ি চাপা দিয়ে হত্যা করে রিপনকে। পরদিন এই ঘটনায় নিহত রিপনের বাবা সুজন ও ড্রাইভার কামালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ সহ 2 অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধানের নেতৃত্বে শনিবার ভোরে উপজেলার বেঙ্গুড়া এলাকায় সেনাবাহিনীর এই বিশেষ অভিযান চলে। এতে গ্রেফতারকৃতরা হলেন সালাউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পি। তাদের কাছ থেকে 4টি বিদেশি শটগান, 2টি বিদেশি পিস্তল, 13 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণও উদ্ধার হয়েছে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরিত্যক্ত বাড়ি, গোয়ালঘর এবং নির্মাণাধীন ভবনের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মেজর রাসেল প্রধান জানান, রুমির বিরুদ্ধে অস্ত্র মামলা সহ মোট 6টি এবং বাপ্পির বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। আসামিদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।